হাই, ভালো আছো? আশা করি তোমরা পরীক্ষার রেজাল্ট ভালো করেছো এবং খুব ফুরফুরে মেজাজে আছো। আমি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। শুরু করতে যাচ্ছি টুডেস ক্লাস। ক্লাস নাম্বার 33, লেসন নাম্বার 28, এমসিকিউ ইত্যাদি ইত্যাদি রামসাম অনেক কিছু আছে। তারপরে আজকে হচ্ছে টুডেস ভার্ব। টুডেস ভার্ব অ্যান্ড ইটস কেসেস। তোমরা অলরেডি একটা শিট পেয়েছো, এই যে শিট, this sheet number 7. I think you have got it, and if you don't have this sheet, please communicate with our office and you will have this. আশা করি তোমাদের এই শিটের জন্য ফোন দেওয়া হয়েছে। যদি তুমি কোনো প্রকারের একদম ফার্স্ট ক্লাস লেভেলে অলস না হয়ে থাকো তাহলে তুমি এটা পেয়ে গেছো, আই থিঙ্ক সো। আচ্ছা, তারপরে ওয়ার্ড অফ এন্ড কনফিউজড, ওই যে যথারীতি নাম্বার, পেজ নাম্বার দেয়া আছে। স্টোরি হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার। টু ফ্রেন্ডস অ্যান্ড আ বিয়ার। তো কথা না পেঁচাপেচি না করে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমত ভার্ব অ্যান্ড ইটস কাইন্ডস। শীটটা তোমাদের কাছে আছে, আই নো দ্যাট। ভার্ব অ্যান্ড ইটস কাইন্ডস শীটটা তোমাদের কাছে আছে। তারপরেও আমি এখানে একটা গ্রাফ চার্ট এঁকে দিচ্ছি। সেটা হচ্ছে ভার্ব, ফিনাইট, আরেকটা হচ্ছে নন ফাইনাইট, ফিনাইট নন ফিনাইট, ফাইনাইট ফিনাইট দুটোই বলা যায়, নন ফিনাইট, ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট ভার্বটা আবার প্রিন্সিপাল অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মোডাল। প্রাইমারি আর মোডাল সম্ভবত প্রকারভেদগুলো এখানে শেষ। তো আর আছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, একটা হচ্ছে জিরান্ট, পার্টিসিপল আর ইনফিনিটিভ। হ্যাঁ, জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা তোমাদের কাছে, অনেকের কাছে অনেক ধরনের বই থাকতে পারে, অনেক রকম পুস্তক থাকতে পারে, সেই বইগুলোর সাথে হয়তো আমাদের ক্লাসিফিকেশনগুলো মিলতেছে না। আজান দিচ্ছে। তো মজার ব্যাপার হচ্ছে কি জানো, তোমরা অনেক টিচারের ক্লাসের সময় হয়তো আজান শুনতে পাও, বাট আনফর্চুনেটলি ইউ ক্যান সে যে এটা কোন সময়ের আজান, বিকজ দ্য এনভায়রনমেন্ট ইজ সেম এভরি টাইম অ্যান্ড এভরিওয়ার। এখানে ঠিক আছে, তোমরা হয়তো বলতে পারো না যে এখন কি আজান দিচ্ছে। বলো তো, পারলে আমার এই ভিডিওটার ইয়াতে কমেন্ট করে জানাই দিও যে আজকে অমুক আজান চলতেছে, আজকে স্যার আপনি ক্লাস নেওয়ার সময় অমুক বক্তের আজান ছিল, ঠিক আছে, দেখি গিয়ে পড়ো। আচ্ছা, যাই হোক, এখানে যে প্রকারভেদটা দেওয়া আছে সেটা হয়তো অনেক বইতে নাই, কোনো বইতে নাই, বা অনেক ধরনের বইতে হয়তো তোমরা খুঁজলে পাবে না। এরকমটা ঠিক বলেছ, এরকমটা এইরকমভাবে ঠিক এক নাই, যেমনটা এরকমভাবে নেই ঠিক তেমনটাই হচ্ছে যে কোনো বইয়ের সাথে কোনোটারও তেমন মিল নেই। ধরো তুমি পিসি দাসে যাওয়া, এক ধরনের ক্লাসিফিকেশন, মডেল আইয়াতে যাবা, বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে। আমি লাস্ট 2 দিনে প্রায় 5-7টা বই দেখলাম, যার মধ্যে 3টা বই হচ্ছে একদম বাহিরের লেখক, একদম ব্রিটিশ লেখক 2জন, একজন ইন্ডিয়ান লেখক আর 2জন বাংলাদেশি লেখকের বই দেখলাম।
তো এই যে দেখলাম 4-5টা বই, এখানে কারোর ক্লাসিফিকেশনের সাথে খুব একটা কারোরটা মিল নেই। ফর দিস রিজন আই হ্যাভ গান আ কনক্লুশন যে এইভাবে একটা স্ট্রাকচার দাঁড় করানো যায় বলে মনে হয়। এই আর প্রকারভেদের কোনো ভুল নাই। এরকম ভুল হতে পারে না যে আপনি ভাবটাকে 2 ভাগে ভাগ করেছেন, ফিনাইট নন ফিনাইটে কারেক্ট না। হ্যাঁ, এরকম হতে পারে। কোনো কোনো বইতে আছে যে ভার্ব 2 প্রকার, প্রথমত সেটা হচ্ছে যে প্রিন্সিপাল আর অক্সিলারি। কোনো কোনো বইতে আছে যে ভার্ব 2 প্রকার, সেটা হচ্ছে যে ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ। অনেক রকম ক্লাসিফিকেশন আছে। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন ইজ নট এ ম্যাটার যে তুমি কোন ক্লাসিফিকেশনটা পড়ে আসছো। এই কথা তোমাকে কোনোদিন কোনো টিচার জিজ্ঞেস করবে না। তোমাকে জিজ্ঞেস করবে না যে ভার্ব কত প্রকার বলো, এটা কেউ কোনোদিন তোমাকে জিজ্ঞেস করবে না। তোমাকে বলবে না যে ভার্বের ক্লাসিফিকেশনগুলো একটু একটার পর একটা বলে যাও তো, এটা কেউ কোনোদিন কোনো টিচার বলবে না, বিকজ এরকম কোথাও আসে না। এটা একটা বোকার মতো কথা। তাহলে তোমার এটা পড়বা কেন? পড়ার কারণ হচ্ছে যে ফিনাইট ভার্ব কোনটা, টু রিকগনাইজ দিস ফিনাইট ভার্ব ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এই যে ফিনাইট ভার্ব কোনটা, এটা বুঝতে পারাটা, এটা জানতে পারাটা, এটা আইডেন্টিফাই করতে পারাটাই ওর ক্যাপাবিলিটি। এই ক্যাপাবিলিটিটাই তোমাকে প্রুভ করতে হবে এখানে। এই নন ফিনাইট কোনটা, এই প্রিন্সিপাল কোনটা, অক্সিলারি কোনটা, ট্রানজিটিভ কোনটা, ইন্টারজেটিভ কোনটা। এই গেল প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে শুধু এই কয়টা ভার্বের প্রকারের মধ্যেই নেই। আমি প্রায় 21 প্রকার না 20 প্রকারের ভার্ব পড়েছি। এখানে কিন্তু অত প্রকার নাই, 5 প্রকার, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 11 প্রকার আছে। এখানে কিন্তু শেষের দিকে, এই শীটের শেষের দিকে আরও কিছু প্রকার আছে, যেমন ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ আছে এখানে। তারপর ফ্যাক্টিটিভ ভার্ব, কগনিট ভার্ব, ইম্পার্সোনাল ভার্ব, তারপরে ইম্পার্সোনাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, কোয়াজিপ্যাসিভ ভার্ব, তারপরে কি বলে রিসিপ্রোকাল ভার্ব, গ্রুপ ভার্ব ইত্যাদি ইত্যাদি। তো তোমাদেরকে এই ভার্বগুলোর কোনো প্রকারভেদ কিন্তু ফালানো হয়নি, অর্থাৎ এই ভার্বগুলো কোনটার মধ্যে পড়ে এরকম কিছু কোনো ভাগে বা কোনো অংশে ডিভাইডেড করা হয়নি। এটা খুব একটা জরুরিও না। এটা এই যে কোন ভার্বটা কোন প্রকারভেদের অন্তর্গত, এটা ক্লাসিফাই করা ইজ নট মাচ মোর ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি যে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বটা কি, হোয়াট ইজ ফ্যাক্টিটিভ ভার্ব, হোয়াট ইজ কগনিট ভার্ব, হোয়াট ইজ ইম্পার্সোনাল ভার্ব, কোন ভার্বটাকে দেখলে আমরা এটা ইম্পার্সোনাল ক্লাসিফাইড করবো। দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারাটাই। তারপর আমি তোমাদেরকে বলে দিই যে বাকি যে ভার্বগুলো আছে তার মধ্যে ইম্পার্সোনালটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, বাকি সব ভার্বগুলোই ট্রানজিটিভ। হ্যাঁ, এই ব্যাপারটা ট্রানজিটিভ ভার্ব পর্যন্ত আসলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে। সো তোমরা সেই পর্যন্ত একটু ওয়েট করো। আর আমি যে ভার্বগুলো যেদিন পড়াই এইটা বোঝার চেষ্টা করো, কোন প্রকার আগে, কোন প্রকার পরে, কোন প্রকার তারপরে, কোন প্রকার হবে না, কোন প্রকার হবে। এটা জাস্ট আমি একটা স্ট্রাকচার দাঁড় করে দিয়েছি। দিস স্ট্রাকচার ইজ নট ইউনিভার্সাল ফর এনিওয়ান। এটা ইউনিভার্সাল না, বাট আমার এটা দরকার ছিল বিধায় আমি এরকম তোমাদেরকে এই সিস্টেমে পড়ানোর জন্য এইরকম একটা শিটও তোমাদের হাতে দিয়েছি। যদি কারো ভিন্ন মতামত থাকে তাহলে আমার ইউটিউব বক্সে, মানে ওখানে যে ক্লাস হবে ক্লাসের ইনবক্সে তোমরা একটু ইনফর্ম করে আমাকে জানাবো। আমার ফোন নাম্বার তো আছেই তোমাদের কাছে। যদি কোনো বিশেষ দরকার হয়, ফোন নাম্বারটা হচ্ছে বিশেষ দরকারের জন্য, সেটা হচ্ছে 01639 তারপরে 671094। এই বইটা এটা চালু থাকে। ওই যে অন্য একটা নাম্বার আছে ওটাও চালু থাকে, বাট আমার বাসাটা নিচতলায় তো সেজন্য ওই যে নেটওয়ার্ক পায় না। ঠিক আছে, যদি বিশেষ দরকার হয়, ইফ ইউ নিড মাচ ফর দিসটা, অথবা ওই আগের নাম্বারটা ইমো আছে, ইমোতে নক করতে পারো যদি তোমার দরকার হয়। শুধু স্যার, হাই স্যার, হ্যালো স্যার, এগুলো দরকার নেই বাবা। কালকে একজন আমাকে একটা স্টুডেন্টস কি জানা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ইত্যাদি ইত্যাদি বলার পরে কে মনির স্যার, বেশ ভালো মনির স্যার। তারপরে তুমি কে, আমি অমুক, আমার ইন্ডেক্স নাম্বার অমুক সমুক। আচ্ছা বাবা, বেশ ভালো কথা। তোমার যদি কিছু বলারই না থাকে, শুধু এই খেজুরি আলাপ করার জন্য আমাকে নক দিয়ে কোনো দরকার আছে যে আমি অমুক, তুমি অমুক, এটা চিনে আমার কোনো লাভ হবে না ম্যাম, কোনো লাভ হবে না। ঠিক আছে, তো তুমি কে আমি কে এটা জানার কারোরই খুব একটা গুরুত্বপূর্ণ না। তুমি আমাকে নক দিছো, আমি যখন শুনেছি স্টুডেন্ট নক দিছো, আই হ্যাভ টেকেন এক্সট্রা
কি বলে অ্যাটেনশন হিয়ার, যে আমার স্টুডেন্ট ফোন দিচ্ছে নিশ্চয়ই বিশেষ কিছু বলার জন্য। তো তারপর দেখলাম কিছুই বললো না, আমাকে একটা ভোগাস খাওয়াই দিলা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আমার স্টুডেন্টের বাইরে কেউ হয় তাহলে ওই সব SMS এর আমি রিপ্লাই হয়তো দিতাম না, বা ওদিকে খেয়ালই করতাম না কে SMS দিয়েছে, কার নোট করেছে, ইত্যাদি ইত্যাদি, কেয়ারলেস। কিন্তু স্টুডেন্ট হওয়ার পর আমি সচকিত হয়ে উঠলাম, এবং সচকিত হওয়ার পর আমার স্বপ্ন ভেঙে গেল, তুমি কিছুই বলো না আমাকে। এটা কোনো কথা? আচ্ছা আসো, আমি এখন ফিনাইট আর নন ফিনাইট ভার্বটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফিনাইট ভার্বটা, নন ফিনাইট ভার্বটা কি? ফিনাইট ভার্ব কোনটা? খুব ভালো করে শুনবা, খুব ভালো করে, হ্যাঁ। ইচ্ছা করলে তুমি যদি কোনো কথা এটার সাথে না মিলে, নাও মিলতে পারে, সমস্যা নেই, সেটা ওখানকার ব্যাপার, আমি আমার মতো করে বলে যাচ্ছি। সেটা হচ্ছে যে ভার্বটা, কোন ভার্বটা? ওই ভার্বটা, যে ভার্বটা নাম্বার ও টেন্স অনুসারে, নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তিত হয়। এক কথায় পার্সন ও টেন্স অনুসারে পরিবর্তিত হয়। পার্সনটা বলে নাম্বারটাও বলতে হয় এর সাথে, এই জন্য যে ভার্বটা নাম্বার ও পার্সন অনুসারে পরিবর্তিত হয়, নাম্বার ও পার্সন অনুসারে পরিবর্তিত হয়, সেই ভার্বটাকে বলা হয় কি? ফিনাইট ভার্ব। ফিনাইট অর্থ হচ্ছে সকর্মক্রিয়া, সকর্মক্রিয়া। আর ইনফিনাইট হচ্ছে, নন ফিনাইট হচ্ছে অকর্মক্রিয়া। আমি ফিনাইট ভার্বের ইয়েটা লেখো, the verb which will change according to number, tense, according to number, person, tense, এটাকে ফিনাইট বলা হয়। যে ভার্বটা নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে পরিবর্তিত হয় সেটাকে ফিনাইট বলা হয়। আর নন ফাইনাইট ঠিক এটার উল্টোটা। তাহলে নন ফাইনাইট হচ্ছে the verb which will not change according to number, person, tense। একদম সহজ, সো ইজি। যে ভার্বটা নাম্বার ও পার্সন অনুসারে পরিবর্তিত হয় সেটা হচ্ছে ফিনাইট, আর যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন ফিনাইট। যদি আমি এক্সাম্পল দিতে যাই, ইফ আই গো টু গিভ সাম এক্সাম্পল, তাহলে ব্যাপারটা দাঁড়ায়, দেখো এটা হচ্ছে ফিনাইট, এটা ফিনাইট, এটা নন ফিনাইট। তাহলে আমি বলতে পারি যে হি গোস, SCHOL, হি গোস টু স্কুল, ক্লিয়ার। আর হি does not like to go to school, he does not like go to school। তোমরা ধরতে পেরেছো যে এই ভার্বটা একটা ফিনাইট ভার্ব। এই ভার্বটা ফিনাইট ভার্ব কিভাবে? হাউ দিস ক্যান বি আ ফিনাইট ভার্ব? বিকজ এই ভার্বটা নাম্বার, টেন্স, পার্সন অনুসারে পরিবর্তিত হয়েছে। কিভাবে নাম্বার ও টেন্স অনুসারে পরিবর্তিত হয়েছে দেখো, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট বিদায় এখানে গো হয়েছে,
এই সেন্টেন্সটার নাম্বার সাবজেক্ট হচ্ছে হি। এই হিটা থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার বলেই এখানে এস বাই এস হয়েছে। তার মানে কি, এই ভার্বটার উপরে টেন্সের একটা প্রভাব আছে এবং সাবজেক্টেরও একটা প্রভাব আছে, অর্থাৎ নাম্বার যে আছে, নাম্বার বা পার্সনের উপরও একটা প্রভাব আছে, এই জন্য এটা পরিবর্তনশীল। কিন্তু এটা কি, এখানে একটা গো আছে, এটা কি পরিবর্তনশীল? না, এটা কিছু অনুসারে পরিবর্তিত হয়নি। এই সেন্টেন্সটা আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যদি আমি এই সেন্টেন্সটাকে পাস্ট করি তাহলে দেখো, হি ওয়েন্ট টু স্কুল, went to school. He did not like to go to school. এই গোটা কিন্তু ওয়েন্ট হয়ে গেছে অলরেডি, কারণ পাস্ট, সেজন্য এই গোটা কি হয়ে গেছে, অলরেডি ওয়েন্ট হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে গোটা ওয়েন্ট হয়েছে, তার মানে এটা টেন্স অনুসারে পরিবর্তিত হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটা কোনো পরিবর্তন নেই, এই গোটার কোনো পরিবর্তন নেই। তুমি যদি এভাবে 12টা টেন্সেও এই সেন্টেন্সটা পরিবর্তন করো, প্রত্যেকটা টেন্সের পরে, প্রত্যেকটা সাবজেক্টের পর ভার্বটার একটা পরিবর্তন হবে, কিন্তু এই গো কোনোদিন পরিবর্তন হবে না। এই গো পরিবর্তন হবে না, তার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে যে এইটা পরিবর্তনশীল না, এটা টেন্স, নাম্বার, সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয় না। ও সেন্টেন্সের মিনিং বজায় রেখে একটা ফর্ম ধারণ করে ও বসে থাকে। ও আর সাবজেক্টের দিকেও তাকায় না, ও টেন্সের দিকেও তাকায় না, ওর কারোর দিকে তাকানোর বা খেয়াল করার মতো কোনো সময় নেই। ঠিক আছে, আমি আরো কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন she sat on a broken chair. He sat on a broken chair. এই সেন্টেন্সটার মধ্যে তোমরা দুটো ভার্ব দেখতে পাবে। নাম্বার 1 হচ্ছে sat, নাম্বার 2 হচ্ছে broken। নাম্বার 1 হচ্ছে sat, নাম্বার 2 হচ্ছে broken। তোমাদেরকে বলতে হবে যে কোন ভার্বটা আসলে ট্রানজিটিভ, কোন ভার্বটা ইনট্রানজিটিভ। তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো যে এই ভার্বটা ট্রানজিটিভ, কারণ হচ্ছে এই ভার্বটা সিট ছিল, সেটা স্যাট হয়েছে। তার মানে পরিবর্তন যেটা হতে পারে সেটাই, সেই যে ভার্বটা টেন্স অনুসারে পরিবর্তিত হতে পারে সেই ভার্বটাই একটা ট্রানজিট ফিনাইট ভার্ব। তাহলে এটা ফিনাইট ভার্ব, এই সিদ্ধান্তে তোমরা পৌঁছে গেছো। আর এটা নন ফিনাইট না ফিনাইট, এই সিদ্ধান্তে তোমরা পৌঁছে গেছো কিনা আমি জানি না। যদি তুমি পৌঁছে যেয়ে থাকো তাহলে কি যুক্তিতে গেছো আমি সেটাও জানি না। আর যদি পৌঁছে না গিয়ে থাকো তাহলে আমি তোমাকে বলছি যে এটা ব্রোকেনটাও কিন্তু চেঞ্জ হয়েছে, কারণ এটার মূল ফর্মটা ছিল ব্রেক, তাহলে এটাও তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আমি বলবো এটাও চেঞ্জ হয়েছে, এটা ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু ভার্বের অন ফর্ম না, এটা ভার্বের থার্ড ফর্ম। কিন্তু সেটা এই সেন্টেন্সের টেন্স অনুসারে পরিবর্তিত হয় না। অর্থাৎ এই সেন্টেন্সটা হচ্ছে তুমি একটা ভাঙা চেয়ারে বসছিলে, তাহলে তুমি যে ভাঙা চেয়ারে বসছিলে এটা কোন টেন্স? এটা পাস্ট টেন্স। তাহলে তো এটা পাস্ট হওয়ার কথা, এটা তো পাস্ট হয়নি, তাহলে এটা টেন্স অনুসারে পরিবর্তিত হয়নি। আরেকটা কথা হচ্ছে যে এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হয়নি, এটা সেন্টেন্সের মিনিং অনুসারে যেই ফর্মটা দরকার ছিল সেই রকম একটা ফর্ম গঠিত হয়েছে, না টেন্স অনুসারে, না সাবজেক্ট অনুসারে, না ভার্ব অনুসারে, কোনো কিছু অনুসারে না। এই সেন্টেন্সটা যদি আমি আবার আরেকটা টেন্সে পরিণত করি তাহলে তুমি দেখতে পাবো, সম্পূর্ণ রূপটা দেখতে পাবো। যেমন এখানে স্যাট আছে, এখানে আমি লিখবো সিট অথবা সিটস অন আ ব্রোকেন চেয়ার। এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এই ভার্বটা পরিবর্তন হয়েছে, সিট থেকে সেট হয়েছে। বাট ব্রোকেন কি পরিবর্তন হয়েছে? নো, ব্রোকেন টেন্সের আওতায় পড়ে না, ওটা ওর নিজস্ব একটা ফর্ম, অর্থের অর্থের যোগান দেওয়ার জন্য বা সাপ্লাই করার জন্য, যথাযথ মিনিংটা টিউনটা ঠিক রাখার জন্য এটা রাখা হচ্ছে, সেজন্য এটা এখানে ওই ফর্মটাই। তুমি যদি এরপর 100 টেন্সেও পরিবর্তন করো, 100 না 12 প্রকার তো চেঞ্জ আছে, 12 প্রকার টেন্স আছে, 12 প্রকার টেন্সেও যদি এই সেন্টেন্সটা পরিবর্তন করো, 12 বারই এই টেন্স এই সব ভার্বটাই কোনো না কোনো পরিবর্তন হবে, 12 বারই কোনো না কোনো পরিবর্তন এই ভার্বটার হবে, বাট একবারও এই ভার্বটার কোনো পরিবর্তন হবে না। যেহেতু এটা একবারও পরিবর্তন হবে না, তার কারণ হচ্ছে যে ও টেন্স অনুসারেও চলে না, ও সাবজেক্ট অনুসারেও চলে না। আর যে ভার্বটা সাবজেক্ট অনুসারে চলে না, টেন্স অনুসারে চলে না, সেই ভার্বটাকে বলা হয় একটা নন ফাইনিট ভার্ব, আর যেটা টেন্স ও সাবজেক্ট অনুসারে চলে সেটাকে বলা হয় ফাইনিট ভার্ব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, আমি তোমাদেরকে আরো একটা উদাহরণ দিতে চাই। সেই উদাহরণটা হচ্ছে, তোমরা লেখো ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। না, এটা লেখো না, এটা লেখো না, লেখো, আচ্ছা ওয়াকিং লেখো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। গুড এক্সারসাইজ। এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে এখানে দুটো ভার্ব আছে, দেয়ার ইজ টু ভার্বস। নাম্বার 1 হচ্ছে ওয়াকিং, আর নাম্বার 2 হচ্ছে ইজ। তোমাকে বলতে হবে ইজ কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব না। যেখানে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই চারটা যেখানে, এই 7টা এই 8টা যেখানে একমাত্র ভার্ব হবে, অর্থাৎ ওর পরে আর কোনো ভার্ব নেই, তার মানে ওটাই প্রিন্সিপাল ভার্ব। এটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব। তোমরা বলতে পারবে যে কোনটা কোনটা ফাইনিট আর কোনটা নন ফাইনিট, হয়তো এলোমেলো হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নন ফাইনিট, এটা হচ্ছে নন ফাইনিট, এটা হচ্ছে ফাইনিট। তার কারণ হচ্ছে এই ভার্বটা যুগে যুগে পরিবর্তন হবে। যদিও এটা ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্স, একটা চিরন্তন সত্য কথা, এটা অলওয়েজ প্রেজেন্ট টেন্সই হবে, কিন্তু তারপরেও যদি আমরা তর্কের খাতিরে বা এমনিতে এক্সাম্পল দেওয়ার খাতিরে আমরা বলি ওয়াকিং ওয়াজ আ গুড এক্সারসাইজ, সেন্টেন্সটা কারেক্ট না, সেন্টেন্সটা একটা ব্যাড ইংলিশ, তারপর আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তোমরা এটাকে সিরিয়াসলি নিও না। ওয়াকিং ওয়াজ আ গুড এক্সারসাইজ, এভাবে এই সেন্টেন্সটাকে তুমি যদি 12 বার পরিবর্তন করো, অর্থাৎ 12টা টেন্সেই পরিবর্তন করো, তখন তুমি দেখবা কি যে এই ইজটাই বিভিন্ন রূপে বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে টেন্স অনুসারে, অ্যাকর্ডিং টু টেন্স, কিন্তু ওয়াকিংটার কোনো পরিবর্তন হচ্ছে না। ওয়াকিংই থেকে যাচ্ছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ওয়াজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ বিং আ গুড এক্সারসাইজ, ওয়াকিং হ্যাজ বিন আ গুড এক্সারসাইজ, এভাবে বিভিন্ন টেন্সে তুমি পরিবর্তন করতে আসো, আর তোমার এই ভার্বটা পরিবর্তন হইতেছে, কিন্তু তোমার ওয়াকিং পরিবর্তন হচ্ছে না। ওয়াকিং পরিবর্তন না হওয়ার কারণেই ওয়াকিংটা হচ্ছে একটা নন ফাইনিট ভার্ব পরে, আর এটা হচ্ছে ফিনাইট ভার্ব। তারপরও তোমরা যদি আমি আবার রিপিট করতেছি, নন ফাইনিট ভার্ব আর ফিনাইট ভার্ব কি? নন ফাইনিট ভার্বটা পরিবর্তন হয় না, আর ফিনাইট ভার্বটা পরিবর্তন হয়। কিসে পরিবর্তন? টেন্স অনুসারে আবার সাবজেক্ট অনুসারে। টেন্স সাবজেক্ট অনুসারে যদি পরিবর্তন হয় তাহলে ওখানে একটু কনফিউজ হয়ে যেতে পারে। স্যার লিখে দিলেন যে নাম্বার ও পার্সন অনুসারে, নাম্বার পার্সনটাই সাবজেক্টেরই নাম্বার পার্সন করা হয়, ওই যেইটা লাউ সেটাই আবার কদু, যেটা কদু এটাই লাউ, ঠিক আছে? এখন আমার কথা শোনো, এই গেল, যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ফিনাইট, আর যেটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন ফিনাইট। এখন কি অনুসারে পরিবর্তন হয়? টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে বা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় অথবা হয় না। সেটা তোমরা কিভাবে বুঝবা? একটু খেয়াল করলে দেখতে পাবো যে আমাদের সেন্টেন্সের মধ্যে অনেক ফর্ম থাকে, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং 2+ ভার্বের ফর্ম। এই ফর্মগুলো না কোনোভাবে পরিবর্তন হয় না, ওটার কোনো সাবজেক্টও থাকে না, ওটার কোনো টেন্সও থাকে না, ওর মতো করে পরিবর্তন হয়। আমরা আরও সামনে ডিটেলস বুঝাবো। তবে এই ফাইনিট এবং নন ফাইনিট বোঝার জন্য আমার ব্যক্তিগত 2টা টিপস আছে। সেটা 1 নম্বর টিপস হচ্ছে, দেখবা যে ওই ভার্বটার আগে সাবজেক্ট আছে কিনা, ঠিক ওই ভার্বটার আগে কোনো সাবজেক্ট আছে কিনা। এখানেও যে উদাহরণগুলো দেওয়া আছে দেখবা যে ভার্বটার ঠিক আগের শব্দটা সাবজেক্ট কিনা। যেমন
এই ইজের আগের শব্দটা এটা কিন্তু সাবজেক্ট, কারণ সেন্টেন্সের প্রথমে যেটা বসে ওটা সাবজেক্ট। হ্যাঁ, এটার আগে সাবজেক্ট আছে, কিন্তু এটার আগে কোনো সাবজেক্ট নেই। আমরা যে উদাহরণ দিয়েছিলাম নন ফাইনাইট ভার্বের আগে কোনো সাবজেক্ট নেই, এটা একটা টিপস, এটা কোনো বইয়ের বলা না, এটা নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম। আর একটা কথা হচ্ছে, যদি তোমরা কেউ কিছু না বুঝে থাকো তাহলে থার্ড মেথডটা হচ্ছে যে এটা বলা উচিত না তোমার, এটা বলা উচিত না, বা এটা কোনো বলা অর্থপূর্ণ কথাও না। তারপরে আমি বলে দিচ্ছি দুষ্টামি হিসাবে নিয়ে, বা তোমার এক্সামে কাজে লাগবে। যখন তুমি এক্সামে দেখবা যে আসলে ফিনাইট ভার্ব নন ফিনাইট ভার্ব আমি আইডেন্টিফাই করতে পারছি না, তখন মোস্ট অফ দ্য টাইম প্রথম সেন্টেন্সের প্রথম ভার্বটা হয় ফিনাইট ভার্ব, পরের ভার্বটা হয় নন ফিনাইট ভার্ব, ঠিক আছে? তো এটা পরীক্ষা পাস করার জন্য বলছি, এটা কিন্তু একমাত্র উপায় না। পরীক্ষা পাস করার জন্য ঠেকাবশত আর কি করার আছে, এই জন্য এটা বলেছি, ঠিক আছে? তার মানে এটাই তুমি শাসত্ব রুল মেনে নিবে না, যে স্যারে যেটা বলছে প্রথম যেটা হয়, এখানে কিন্তু সেটা নাই। এখানে প্রথমটা নন ফাইনাইট, পরেরটা কিন্তু নন ফাইনাইট, ঠিক আছে? এখানে কিন্তু ওই রুলটা খাটবে না, ওই রুলটা সব জায়গায় খাটবে। এটা হাতে বানানো একটা রুল। পরীক্ষা এক্সামে অনেক সময় দেখা যায় যে তুমি কিছুই পারতেছো না, সেক্ষেত্রে হয়তো এই রুলটা অ্যাপ্লাই করলে তুমি হয়তো 2-1 মার্ক পাইতে পারো। এই ঠেকাবশত, এটা কোনো রুল না, ঠিক আছে? তো তোমরা আশা করি ভালো থাকবা। থ্যাংক ইউ সো মাচ। ভার্বটা একটু, এই ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো চারটা, এই চারটা, এই যে চারটা আছে, চারটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, বাই বাই।